শাহজালালের কার্গো ভিলেজে শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই। চলছে ম্যানুয়ালি খালাস, স্বাভাবিক হচ্ছে ফ্লাইট শিডিউল। প্রায় 1 কোটি টাকার উপর হবে, খুব সম্ভবত সব নষ্ট হয়ে গেছে। আমাদের রাত্রে হোটেলে নিয়ে গেছিল, রাত্রে খাবার দাবার দেওয়া হয়েছে, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। ভিতরে গেলে তারপর আমরা বলতে পারবো কয়টায় আমাদের ফ্লাইট। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। সিলেটে ইসি আনোয়ারুল, ইসিতে সচিবের সাথে হাসনাতের নেতৃত্বে বৈঠক। আন্দোলনের মুখে সর্বনিম্ন 2000 টাকা বাড়ল এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া, প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। চারগুণ মাশুল বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট ও সিএনডিএফ এর এজেন্টের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, স্থবির খালাস কার্যক্রম। এবং ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে নো কিং স্লোগানের লাখো মার্কিনীর বিক্ষোভ, দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি সানি মৃধা। ভয়াবহ আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সাথে ছাই হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। থমকে গেছে কয়েক হাজার মানুষের প্রবাস যাত্রা। 7 ঘন্টা বিমান ওঠা-নামা বন্ধ থাকার পর রাত থেকে ফের সচল হয়েছে ফ্লাইট চলাচল। তবে নিয়ন্ত্রণে এলেও কার্গো ভিলেজের ভেতরে বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন। আরও জানাচ্ছেন আজহার লিমন ও রাজু আহমেদ। কে ভেবেছিল কবে বিমানবন্দরের মতো বিশেষ সংরক্ষিত এলাকায় এমন ছোবল দেবে সর্বগ্রাসী আগুন। সিনেমার মতো দেখতে কুণ্ডুলি পাকে উঠছে কালো ধোঁয়া, সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ছড়িয়ে পড়ছে দমকা বাতাসে। পুড়ে যাচ্ছে আমদানি পণ্য, অফিস, দপ্তর। চোখের সামনেই ছাই হয়ে যাচ্ছে আকাশপথে আমদানি রপ্তানির প্রধান হাব কার্গো ভিলেজের আমদানি টার্মিনাল। এইটা আমাদের কাছে রহস্যজনক বলবো না, কিন্তু এটা না বলেও কিছু বলার নেই। প্রচেষ্টারও তো কম ছিল না। একযোগে আগুন মোকাবেলায় ফায়ার ব্রিগেডের 37 ইউনিট, বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিমান বাহিনীর বিভিন্ন বিভাগের 5 শতাধিক সদস্য, আনসার, বিজিবি, র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও। কিন্তু সবাই মিলেই এই আগুনকে বাগে আনতে কেটে গেছে 7 ঘন্টা। কিন্তু আগুন জ্বলছিল এর পরেও। চোর পুলিশ খেলার মতো সারা রাত ধরে ফায়ার সার্ভিস এবং আগুনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। এখন রাত প্রায় 2টা 12 ঘন্টা পরও দেখতে পাচ্ছি যে এই কার্গো ভিলেজের বিভিন্ন দপ্তর থেকে এখনও দাউ দাউ আগুন জ্বলছে, যেখানে এখন ফায়ার সার্ভিস পানি নিক্ষেপ করছে। এবং এইভাবেই কিছুক্ষণ আগেও যখন পানি নিক্ষেপ করছিল ফায়ার সার্ভিস, তখন আগুন কিছুটা কমে এসেছিল, কিন্তু তারা কাজ বন্ধ রাখার পর আবারও আগুন জ্বলতে শুরু করে। এভাবে এই কুরিয়ার সেকশন থেকে শুরু করে প্রতিটি ইউনিটের বিভিন্ন দপ্তরে রাত অবধি আগুন জ্বলতে দেখা গেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয় কার্গো ভিলেজের রপ্তানি অংশে আগুনের ছোঁয়া লাগেনি। তবে সকাল অবধি তারা জানাতে পারেনি আমদানি অংশ কতটা পড়েছে। আমদানিকারকদের একজন আহসান পাটোয়ারি মধ্যরাত পেরিয়ে তখনও আশা করছেন আগুন লাগার ঠিক আগ মুহূর্তে খালাস হওয়া তার শিপমেন্ট হয়তো আগুনে পড়েনি। উনি আমার চাচা, উনি এখন কি করবে দিশাহারা হয়ে গেছে। এখন উনি বাড়িতেও যাচ্ছে না। এখন রাত বাজে প্রায় 1টা, এখন পর্যন্ত উনি এখনো স্ট্যান্ডিং দাঁড়ায় আছে। এটা ঠিক এই আগুন এমন একটা সময় লাগলো যখন বাংলাদেশকে দেয়া কার্গো সুবিধা ভারত বন্ধ করে দেবার পর গেল 6 মাস ধরে কার্গো খাতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এবং বিশাল কার্গো টার্মিনালের কুরিয়ার সেকশনের আগুন কিভাবে দুর্দমনীয় গতিতে ইন্ডাস্ট্রিয়াল, গার্মেন্টস, কমার্শিয়াল, প্রযুক্তি সরঞ্জামের মতো ডেঞ্জারাস ইউনিট, ফার্মাসিউটিক্যাল কিংবা একদম ভিআইপি লাউঞ্জ লাগোয়া বিশেষ ইউনিট পর্যন্ত পৌঁছে গেল তারও সদুত্তর মেলেনি এখনও।
দেশের প্রায় সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ করেছে নাশকতার ষড়যন্ত্রে নিয়ে উদ্বেগ, কিন্তু আসলে কি ঘটেছে তার উত্তরে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বাতাসের চেয়ে আর কাউকে বেশি দায়ী করতে দেখা যায়নি সংস্থাগুলোকে। কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল, তো ফলে এগুলোকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। অবশ্য এই ঘটনার কারণ উদ্ঘাটন, ক্ষতি নিরূপণ ও ভবিষ্যতের পথরেখা তৈরির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এনবিআর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। গভীর রাত অবধি দফায় দফায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করা বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, সত্য জানতে তারা এই তদন্ত কমিটির উপরই ভরসা করছেন। আমার মনে হয় প্রিম্যাচিওর, আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন। চাপা কিংবা চোখে দেখা আগুন কিংবা কুণ্ডলি পাকানো এই ধোঁয়ার মধ্যে সারা রাত ধরে এভাবে সজাগ থাকতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিভাগকে। এভাবে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অন্যরকম এক রাত কেটেছে যাত্রী টার্মিনালও। সেখানকার খবর জানবো আমরা সহকর্মী রাজু আহমেদের কাছ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যখন দাউ দাউ করে জ্বলছে আগুন, তখন প্রবাস যাত্রার অনিশ্চয়তায় কপালে চিন্তার ভাঁজ হাজারো যাত্রীর। বিমানবন্দরের আকাশের কালো ধোঁয়া যত উড়েছে, ততই ভোগান্তি বেড়েছে যাত্রীদের। 9টার পরে থেকে ফ্লাইট শিডিউল ঠিক করবে, আমার শুনে মনটা অনেক ভরে গেছে। সমস্ত লোকই এখন বিপদগামী আর কি, যেটা বলা হয়েছে, সবাই চিন্তার দ্বারা টেনশনের মধ্যে আছে সবাই আমরা। কারো কারো বিদায়ের বেদনা রূপান্তর হয়েছে কর্ম হারানোর চাপা আতঙ্কে। আগুনের ভয়াবহতায় দুপুর থেকে বন্ধ হয়ে যাওয়া সব ধরনের ফ্লাইট রাত 9টায় ওঠানামা শুরু করলেও বাতিল হয় অনেকের যাত্রা। অনেকের অপেক্ষার প্রহর বাড়ে 5 থেকে 7 ঘন্টা। আমার ফ্লাইট আজকে রাতে 2টা বাজে ছিল সৌদি এয়ারলাইন্স থেকে, তারপরে এটা শিডিউল চেঞ্জ করে তারপরে দিয়েছে আগামীকাল সকাল 10:55 কাতার এয়ারলাইন্সে আমার ফ্লাইট দিয়ে দিয়েছে। আগুন ধরার কারণে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল করে দেয়। প্রথমে বলে নাই, অনেকক্ষণ পর আমাদের ঘুরানো কারণের পর আমাদের রাত 11টার সময় বাই করে দেয় আর কি। এদিকে অগ্নিকাণ্ডের দিনের পরের তারিখে যাদের যাত্রা, তারাও শঙ্কিত উড়াল নিয়ে। শুধু বিদেশ নয়, দেশে আসতেও ভোগান্তিতে পড়ে অনেকে। ফ্লাইট অগ্নিসংযোগের জন্য মিস হইয়া আবার রাত ভোর 5টায় দিছে। এখন তো আশা করি বিপর্যয়ের মধ্যে আছে। এখন রাত্রে ফ্লাইট কয়টার দিকে হয় তা তো জানা নাই। গেলে বলতে পারবো আর কি কয়টা বাজে ফ্লাইট হবে, কি আসবে বিষয়, আজকে কি ফ্লাইট দিবে না দিবে না বলতে পারি না এখনো। আগুনের আতঙ্ক আর বিদায়ের বেদনায় এক হয়ে প্রবাস যাত্রার কষ্ট বাড়িয়েছে যাত্রীদের। তবে তাদের প্রত্যাশায় এই ভোগান্তি যেন প্রভাব না ফেলে তাদের কর্মে। শত বাধা পেরিয়ে তারা যেতে চায় বিদেশে, অবদান রাখতে চায় দেশের রেমিটেন্সে। রাজু আহমেদ, এখন, ঢাকা। এদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই। সকালে বিভিন্ন কোম্পানির কর্মকর্তা ও প্রতিনিধিরা বিমানবন্দরে এসে জানান, বিমানবন্দরে আমদানি করা পণ্যের প্রায় সবই পুড়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই বিপুল ক্ষতিপূরণ কে দেবে বলেও শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। 30 বছর ধরে এই জায়গায় আছি, আমার অল্প কিছু হয়েছে বা 5টা শিপমেন্ট গেছে, কিন্তু কোটি কোটি মানুষের এই বাংলাদেশি ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে। এই কর্তৃপক্ষ যেন পরবর্তী যে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়, তার জন্য সর্বোচ্চ কোনো পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী এইভাবে হইতে হবে, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, তাৎক্ষণিক কোনো নিলে হাতের নিয়ন্ত্রণে আসে। এখন গোডাউন খোলে নাই, এখন বলতে পারছি না কি অবস্থায় আছে, কি আছে কি না আদৌ মাল। তবে আমি খবর নিয়েছি যে আমাদের লোডারে যারা মাল খুঁজে নিয়ে আসে তাদের থেকে খবর নিয়েছি, মাল একটাও নাই, সব নষ্ট হয়ে গেছে। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে এলেও ভিতরে এখনও বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন। ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। এদিকে আজকে আসা আমদানি পণ্য ম্যানুয়ালি খালাস চলছে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানজিলা খান। মিম, জানাবেন যে অগ্নিকাণ্ডের ফলে কার্গো ভিলেজে কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেই সাথে আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা?
সানি, এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানানো হয়নি। যখন যোগাযোগ করা হচ্ছে তারা বলছেন যে সেটি জানাতে কিছুটা সময় তো লাগবেই, কারণ এখনো পর্যন্ত আপনি বলছিলেন বিক্ষিপ্তভাবে তো ভেতরে আগুন জ্বলছে, সেই আগুন পুরোপুরিভাবে নিভবে তার বাইরে গিয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে বিমান বাহিনীর কর্তৃপক্ষের যে কমিটিটি গঠন করা হয়েছে সেখানে বলা হয়েছে 5 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে। তারপর ব্যবসায়ীদের সঙ্গে সিএনডিএফ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পণ্য এখানে ছিল তাদের সঙ্গে বসবে, সবকিছু হিসেব নিকেশ করে একটি সম্পূর্ণ তালিকা দিয়ে তারপর কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যাটি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার বাইরে গিয়ে যদি বলি, সময় গড়ানোর সাথে সাথে এই বিমানবন্দর এলাকার পরিবেশ কিন্তু একটু গুমোট হয়ে যাচ্ছে। একের পর এক সিএনডিএফ এজেন্টরা আসছেন সকাল থেকে, কারো মানে 1 কোটি, কারো 2 কোটি, কারো 3 কোটি, কারো বা তার থেকেও বেশি পণ্য এখানে ছিল যেগুলো পুড়ে গিয়েছে। সবার মধ্যে যে হাহাকার এবং এই আগুনের দিকে নিঃস্ব হয়ে তারা যেভাবে তাকিয়ে আছে, আর এই বাতাসে যেভাবে কালো ধোঁয়া এখনো পর্যন্ত একদম ছেয়ে আছে পুরো আকাশ, সবকিছু মিলিয়ে একটি অন্যরকম হৃদয় বিদারক দৃশ্য এখানে দেখা যাচ্ছে। গতকাল আসলে সকলে মিলে এই আগুন নেভানোর যে চেষ্টা, সেই চেষ্টায় ছিলেন, কিন্তু আজকের যে পরিবেশটি সেটি হচ্ছে এই ক্ষয়ক্ষতির চিহ্নটি জানার জন্য উন্মুখ হয়ে আছেন সকলে। পাশাপাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা দিশেহারা হয়ে পড়েছেন যে তারা ক্ষতিপূরণটা কিভাবে যাবে, কিংবা যেই পরিমাণ ক্ষতিপূরণ তারা পাবে সেটিকে আসলে তাদের ক্ষতির সঙ্গে যোগসূত্রে মিলবে কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা একদমই চিন্তায় মগ্ন রয়েছে যে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে। আমরা শুনছিলাম যে সকল পণ্যের কিন্তু আসলে বীমা করা নেই, যেগুলো এলসির পণ্য ছিল সেগুলো যেমন বীমা করা ছিল, এবং সেই বীমাও আবার দেখা গিয়েছে কিছু কিছু প্রতিষ্ঠান থেকে সেগুলো প্রতিষ্ঠানের বীমা করা ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে যারা পণ্য আনা নেওয়া করেছিল সেই পণ্যের কিন্তু বীমা ছিল না। তার বাইরে গিয়ে আবার আমরা দেখেছি যে যারা এখানে উৎসুক জনতা এসেছেন কিংবা ব্যবসায়ীরাই যাদের কথা বলছিলাম, কুরিয়ারের যারা কর্মীরা রয়েছেন প্রতিষ্ঠানের, তারা বলছিলেন একদম ফায়ার সার্ভিস কিংবা যারা বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছেন তাদের দিকে একটি অভিযোগের আঙুল তুলেছে। সবকিছু মিলিয়ে আসলে এখনো পরিবেশের জায়গা থেকে সবকিছুর যে উত্তর, সেই উত্তরগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। এবং এই আগুনকে আসলে দুর্ঘটনাজনিত নাকি উদ্দেশ্য প্রণোদিত সেটিও কিন্তু যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসবে। এবং আমরা কিন্তু গতকাল থেকেই শুনেছি সরকারি বিভিন্ন দপ্তর থেকে জানানো হয়েছে যদি এর সঙ্গে কেউ সত্যি সত্যি জড়িত থাকে, যদি দুর্ঘটনা না হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই হয়ে থাকে, সেই ব্যাপারেও কিন্তু আসলে সেই তদন্ত রিপোর্টে উঠে আসলে যদি এমন তথ্য উঠে আসে সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তী যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি গ্রহণ করা হবে স্বাভাবিকভাবেই। সানি, এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আর বেলা কিছুক্ষণ পরে দুপুর 1টা নাগাদ বিজেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এখানে আসার কথা রয়েছে। তিনি যদি আসেন তিনি কি বলেন গণমাধ্যমের উদ্দেশ্যে, সেই বার্তাগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সানি। সহকর্মী মিম জানাচ্ছিলেন কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের সবশেষ খবর। এবার জানতে চাই শাহজালাল ফ্লাইট চলাচলের সর্বশেষ খবর জানতে যুক্ত হতে চাই সহকর্মী শাহরিয়ার জামান পুলকের কাছে। পুলক, জানাবেন যে ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? সানি, সকাল থেকে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করেছি আজকে বিমানবন্দরের টার্মিনালের পরিস্থিতি। সকাল থেকে যে কথাটি বলছিলাম সেটি এখনও বিরাজমান। এখনও যে বিমানগুলো, যে ফ্লাইটগুলো অবতরণ এবং উড্ডয়নের পথে রয়েছে সেগুলো কিন্তু বিলম্বিত অবস্থায় রয়েছে। এবং এখন যদি একটু বর্তমান চিত্রটি আমি দেখাই, এখন কিন্তু টার্মিনালে কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। চাপ থাকার পরেও কিন্তু যেসব ফ্লাইটগুলো অবতরণ ও উড্ডয়নের পথে রয়েছে সেগুলো কিন্তু এখনও অনেক বিলম্বের প্রায় 4 থেকে 5 ঘন্টা বিলম্বের মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। আমি যদি একটু ডিপার্চার বোর্ডটা আপনাকে দেখাতে চাই, এই ডিপার্চার বোর্ডে কিন্তু স্পষ্ট যে প্রতিটা ফ্লাইট এখন 4 থেকে 5 ঘন্টা বিলম্বে
এই উড্ডয়ন করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই বেইজিং এবং গুয়াংজু যে দুটি হচ্ছে চায়নাগামী দুটি ফ্লাইট, এটি কিন্তু গতকাল রাতে অর্থাৎ গতকাল রাত 10টা 10 মিনিট এবং একটি 11টা 15 মিনিটের ফ্লাইট ছিল, সেটি কিন্তু আজ 1টা 45 এবং 1টা 30 মিনিটে উড্ডয়ন করবে। এবং এই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই অবস্থাতে যে এখন একটু যদি আমি চার্টটা দেখাতে চাই, এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিলম্বের সময় আমরা দেখতে পাচ্ছি। এখানে স্ট্যান্ডার্ড টাইম যেটি দেওয়া ছিল সেটি হয়তো অনেক ফ্লাইটেরই 9টা থেকে 10টা, এবং সেইগুলো কিন্তু উড্ডয়নের এখন সময় দেখাচ্ছে দুপুরের পর। এবং আমরা সকাল থেকে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি যাদের ফ্লাইট শিডিউল করা হয়েছে গতকাল থেকে, যে ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছিল সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আবারও শিডিউল করা হচ্ছে। সেই ফ্লাইটগুলো আজকে আনুমানিক 10টা থেকে শুরু হয় যাত্রা। আমরা সকালবেলা ফ্লাই দুবাইয়ের যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যে যাত্রীরা গতকালকে তাদের উড্ডয়নের কথা ছিল, তারা কিন্তু আজকে দুপুর 12টার ফ্লাইটে কিন্তু সেই গন্তব্যে তারা পৌঁছাবে। এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগের কথাই বলছেন, কারণ এই যে তারা আজকে গন্তব্যে দেরি করে পৌঁছাচ্ছেন সেটি কিন্তু তাদের কর্মস্থলে বেশ প্রভাব ফেলবে এবং বলা চলে যে বেশ প্রভাবটাই ফেলবে। এবং গতকাল কিন্তু উপদেষ্টার মাধ্যমে আমরা তাদেরকে কিন্তু হোটেলের অবস্থানের কথাও কিন্তু তারা জানিয়েছেন, যে গতকাল রাতে যারা তারা অবস্থান করছে সেটার কোনো সমস্যা নেই, কিন্তু এই যে সার্বিকভাবে বিলম্বের ঘটনায় সেটা কিন্তু তাদের ভালোই প্রভাব পড়তে যাচ্ছে। সানি, এই ছিল আমার কাছে বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে সর্বশেষ। পুলক, পরবর্তীতে ফ্লাইট চলাচলের খবর আবারও আপনার কাছে জানতে যুক্ত হব। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ফ্লাইট চলাচল নিয়ে 2 সহকর্মী যুক্ত ছিলেন, তানজিলা খানবি ও শাহরিয়া জামান পুলক। এদিকে শাহজালালের ফ্লাইট চলাচল সর্বশেষ জানতে বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন পলক। এবার মাসুল বাড়ানোর প্রতিবাদে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। একযোগে কর্মসূচি পালন করছে পরিবহন মালিক, C&F এজেন্টস অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী নেতারা। পরিবহন মালিকদের কর্মবিরতি গতকাল থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন। আজ থেকে 4 ঘন্টা কর্মবিরতি পালন শুরু করেছে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। এনে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানাবেন সামগ্রিকভাবে বন্দরে কি প্রভাব পড়েছে? সানি, বন্দরের সামগ্রিক প্রভাব অনেক ব্যাপক এবং বিস্তৃত, যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% হয়ে থাকে, তাই যখন দেশের প্রধান এই সমুদ্র বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়ে তখন সেটা সারা দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে। এবং আজকে থেকে গত 2 দিন ধরে চট্টগ্রাম বন্দর থেকে কোনো আমদানি পণ্য ডেলিভারি হচ্ছে না, যেহেতু কোনো যানবাহন বা যে গাড়িগুলো বন্দর থেকে পণ্য ডেলিভারি নিয়ে যাবে, সেই ট্রাক, কাভার ভ্যান, প্রাইম মুভার, কন্টেনার মুভার, ট্রেলার, সেই গাড়িগুলো চলাচল করছে না। এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যানবাহন প্রবেশের ফি, গেট পাসের ফি তারা প্রত্যাহার করে পূর্বের অবস্থায় নিয়ে না যাবে, বা পূর্বে যেটা তাদের কাছ থেকে নেওয়া হতো 57 টাকা করে যানবাহন প্রবেশ ফি ভারী যানবাহনের ক্ষেত্রে, ট্রাক, কাভার ভ্যান এবং কন্টেনার মুভার, সেক্ষেত্রে বর্তমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 14 অক্টোবর রাত থেকে নিচে 257 টাকা করে, অর্থাৎ প্রায় 4 গুণ করে বাড়ানো হয়েছে। এবং ট্রাক চালকরা বলছে যে এই টাকা তাদের পকেট থেকে দিতে হচ্ছে। এর বাইরে আসলে শুধু 257 টাকার সাথে তাদের ওই গেট পাসের বা পাস যেটি প্রিন্টিং করতে হয় সেই খরচ বাবদ তাদের কাছে বাড়তি আরও 70 টাকা নেওয়া হচ্ছে, এবং আরও 10 টাকা নেওয়া হচ্ছে গেটে প্রবেশের ফি। তো সব মিলিয়ে তাদেরকে 310 টাকা দিতে হচ্ছে। এবং C&F স্টাফদেরও যে অস্থায়ী প্রবেশ ফি, যেটি আগে ছিল 350 টাকা, সেটি প্রায় 10 গুণ বাড়িয়ে 3200 টাকা করা হয়েছে বলে তারা অভিযোগ করছে। এবং তারা 28 দিনের জন্য যে পাসটি দেওয়া হয় অস্থায়ী প্রবেশ পাস, সেটার ফি। তো C&F এজেন্টরাও স্টাফরা বলছে আসলে এই টাকা তো মালিক তাদেরকে দিচ্ছে না, এত পরিমাণ সেই টেরিফের যে বোঝা সেটি আসলে তাদের পক্ষে দেওয়া সম্ভব না। এবং তারা বলছে যে বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, তাই বন্দরের এত পরিমাণে টেরিফ বাড়ানোটা যৌক্তিক নয়। তো একইভাবে ব্যবসায়ীরাও কিন্তু আলটিমেটাম দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে তাদেরকে টেরিফ বিষয়ে একটা সমাধান আসতে হবে বা কার্যকর করতে।
কার্যকর কোনো সমাধান যদি না আসে তাহলে তারা বন্দরের কার্যক্রম পুরোপুরি অচল করে দিবেন। এবং কোনো রফতানি পণ্য কিন্তু আজকে যেসব জাহাজ নতুন করে ভিড়েছে সেই জাহাজগুলো যদি খুব সহসা ধর্মঘট প্রত্যাহার না হয় তাহলে কিন্তু তাদেরকে জাহাজ খালি নিয়ে ফিরতে হবে। তো এই ছিল আসলে আমার কাছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধের বা যে অচল অবস্থা চলছে তার সব শেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। নির্বাচন কমিশনের বিধিমালা না থাকায় এনসিপিকে শাপলার প্রতীক দেওয়া হচ্ছে না জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেটে মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স হলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে একথা বলেন ইসি আনোয়ারুল। জানান বিতর্কিত কেউ নির্বাচনকালীন দায়িত্বে থাকবে না, আর কমিশন কোনো ব্যক্তির কাছে নয় আইনের কাছে জবাবদিহি করবে বলেও জানান ইসি আনোয়ারুল। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনি ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিত, সব কিছু বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সচিবের সাথে বৈঠক করছেন এনসিপির নেতারা। আজই প্রতীক ইস্যুতে কমিশনকে সিদ্ধান্ত জানানোর শেষ দিন। শাপলা প্রতীকের জন্য অনড় অবস্থানে থাকা দলটিকে বিকল্প প্রতীক নিতে বলেছিল ইসি। সে বিষয়ে আলোচনা করতে আবারও ইসির সাথে বৈঠকে দলটি। বেলা 11টার দিকে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কমিশনে প্রবেশ করে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক চলছে কমিশন সচিব আক্তার আহমেদের সঙ্গে। হাসনাত আবদুল্লাহ ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। প্রধান নির্বাচন কমিশনার ইসিতে অনুপস্থিত থাকায় কমিশন সচিবের সাথেই বৈঠক করছেন তারা। এই বৈঠকে প্রতীক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই যোদ্ধাদের নিয়ে করা তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। সমসাময়িক পরিস্থিতি নিয়ে গুলশানে এক ব্রিফিংয়ে আরও বলেন, সেদিন যে বিশৃঙ্খলা হয়েছে সেখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু আওয়ামী ফ্যাসিস্ট ঢুকেছে। এখানে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত কেউ থাকতে পারে না। এই কথার মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছে বলেও জানান তিনি। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। সরকারের পক্ষ থেকে স্বল্প সময়ে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস পাওয়া এতে স্বাক্ষর করেছে জামায়াত ইসলামী। সনদে স্বাক্ষর করা অর্থ জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে একমত পোষণ করা বলেও এখন টিভিকে একান্ত সাক্ষাৎ করে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ হলে স্বাক্ষর প্রত্যাহারের পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন জামাতের সেক্রেটারি। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে।
ইতোমধ্যে শেষ হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। তবে এখনও স্পষ্ট মীমাংসা হয়নি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে গণভোটের সময়সীমার বিষয়টি। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিয়ার সহ 5 দফা দাবিতে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ সমমনা রাজনৈতিক দলগুলো কয়েক দফায় গণসংযোগ, গণমিছিল, মানববন্ধন সহ নানান কর্মসূচি পালন করে। তবে রাজপথে জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে জামাত সহ সমমনা দলগুলো নানান কর্মসূচিতে সরব থাকলেও বিষয়টি অমীমাংসিত রেখেই জুলাই সনদে জামাত ও সমমনা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানান প্রশ্ন। তবে কি দাবি আদায় সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েই জামাত সহ সমমনা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করল জুলাই সনদে? মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখন টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, সনদে স্বাক্ষর করার অর্থ হল জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে একমত পোষণ করা। এ সময় তিনি জানান, সরকারের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট সহ তাদের দাবি পূরণের সরকারের দেওয়া প্রতিশ্রুতির কথা। এই জুলাই সনদের স্বাক্ষরের অর্থ হলো যেসব বিষয়ে একমত হয়ে সংস্কারের বিষয় চূড়ান্ত হয়েছে সে বিষয়ে আমরা একমত। আর এটা বাস্তবায়নের যে পন্থা আমাদের সাথে সরকার কথা দিয়েছে, এ দায়িত্ব এখন সরকারের। সরকারের সাথে স্বাক্ষরের আগেও ইনফরমালি আমাদের যোগাযোগ হচ্ছে কমিশনের সদস্যদের সাথে, ইভেন কোনো কোনো উপদেষ্টাদের সাথে কথাবার্তা হচ্ছে। তারা বলছেন আমরা কথা যেটা দিয়েছি আমরা এই কথা রক্ষা করব, আমরা স্বাক্ষর শেষে অল্প দিনের মধ্যেই এর বাস্তবায়নের প্রক্রিয়া আমরা শুরু করে দেব। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র বা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরোয়ার। কোনো ষড়যন্ত্র আমরা দেখি তো আমাদের হাতে তো পথ আছে, আমরা তো এমনিতেই কিছু ইস্যুতে আন্দোলনের নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আছি। আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা এখনও পিআর পদ্ধতিটা তো কমিশনের সুপারিশে আপার হাউজে হয়েছে, লোয়ার হাউজে হয়নি। আরও অনেক কিছু আছে, লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যু আছে, বিচারের ইস্যু আছে। তো আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনে যাব, যদি দেখি যে না আমাদের সাথে দেওয়া এত বড় কথা সরকার বিশ্বাস ভঙ্গ করেছে, তো আমরা স্বাক্ষরকারী দলগুলো আবার আন্দোলনে চলে আসবো। এ সময় তিনি সরকারের দেয়া জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি না রাখলে সনদে স্বাক্ষরের বিষয়টি প্রত্যাহারের হুঁশিয়ারিও দেন তিনি। স্বাক্ষর দিছি মানে আমরা তো কোনো দাসখত দেইনি, আমরা আবার মুভমেন্টে চলে যাব। আমরা ঘোষণা দিয়ে বলবো যে এই স্বাক্ষরকে আমরা প্রত্যাহার করে নিলাম। ওমর ফারুক, আরে সরকার এখন কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করেও তো সেই সরকার ভেঙে দেয় ঘোষণা দিয়ে। প্রতীক ইস্যুতে ইসি সচিবের সাথে বৈঠক শেষে কথা বলছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে, এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না, এটার আইনগত ব্যাখ্যাটা কি, তারা বলছে যে ওই আসে না যে আজকে আমার মন ভালো নেই, যে মন চাইলেও না দিলাম না, এই টাইপের একটা, যে ওনারা ব্যাখ্যা দিবেন না। মানে উনি জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না। তো এটা একটা স্বেচ্ছাচারী আচরণ, আমাদের সামনে প্রকাশ করতে হবে। এবং আমরা এই নির্বাচন ফেব্রুয়ারিতে যেটি হওয়ার কথা আছে, নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক, একটা নিরপেক্ষ, একটা স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যে এটা স্পাইনলেস একটা নির্বাচন কমিশন। এখানে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন নির্বাচনের যে গঠন প্রক্রিয়া, এটার একটা সুস্পষ্ট নীতিমালা ছিল না। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পক্ষের এখানে হচ্ছে ইনভলভমেন্ট রয়েছে। সেজন্য এই নির্বাচন কমিশন একটা নির্বাচন কমিশন হিসেবে ফাংশন করছে না, বরং যারা নিয়োগ দিয়েছে, যে রাজনৈতিক দল বা যেই প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে, তাদের পারপাসটা হচ্ছে এই নির্বাচন কমিশনের ব্যানারে তারা সার্ভ করছে। অর্থাৎ তারা হচ্ছে ওই প্রতিষ্ঠানের, যারা হচ্ছে নিয়োগ দিয়েছে ওই প্রতিষ্ঠানের হচ্ছে মুখপাত্র হিসেবে কাজ করছে। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলবো, নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। কারণ এই দেশের মানুষ যখন জনবিদ্বেষ তৈরি হয় তখন কিন্তু তাদেরকে আসলে দমিয়ে রাখা যায় না। হয়তো 2 মাস, হয়তো 2 বছর, হয়তো 10 বছর, কিন্তু এটার যেই জনবিস্ফোরণ ঘটবে সেটা হচ্ছে নুরুল হুদার মতো পরিস্থিতি তৈরি না হোক, সেটাই আসলে আমরা আমাদের জায়গা থেকে চাই। বাকি
প্রতীক ইস্যুতে ইসি সচিবালয়ে কথা বলছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। অবশেষে আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 5% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির পর 8ম দিনে 3 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আতিক মিসবা লগ্ন। জানাবেন, বাড়ি ভাড়া বৃদ্ধির পরও শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে কিনা, এ নিয়ে শিক্ষকদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? আজকে কিন্তু আন্দোলন একদম কঠোরতর পরিস্থিতিতে চলে গেছে। আপনি নিঃসন্দেহে জানেন যে আজকে কিছুক্ষণ আগেই কিন্তু অর্থাৎ সকালবেলা কিন্তু এখানে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে কিন্তু 5% বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষকরা কিন্তু শুরু থেকে 5% থেকে 20% পর্যন্ত বাড়ি ভাড়া এবং একই সাথে আমি যদি বলতে চাই যে এর পাশাপাশি উৎসব ভাতা এবং 15% চিকিৎসা ভাতার দাবি নিয়েই কিন্তু তারা গেল 12ই অক্টোবর থেকে আন্দোলন অব্যাহত রেখেছে। তারা বারবার বলেছে যতক্ষণ পর্যন্ত আবাসন ভাতা 20% করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে জোরালো আন্দোলনে থাকবেন। যেহেতু এখন থেকে ঠিক 46 ঘন্টা ধরে একটা অনশন চলছে, এখানে আন্দোলনকারীদের অনেকেই আসলে আমরণ অনশনে বসেছেন এবং একই সাথে আজকে যখন নতুন করে প্রজ্ঞাপনের বিষয়টি জারি করা হলো, আজকে কিন্তু এই শহীদ মিনারের একটা জনজোয়ার আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেছি যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আলাদাভাবে বিভিন্ন যানবাহনে করে তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। আজকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং একই সাথে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে যে শতকরা 5% যে বাড়ি ভাড়ার বিষয়টি নিয়ে যে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে তারা আসলে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন। তারা বলছে যে প্লেটের মধ্যে, ফাঁকা প্লেটের মধ্যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে লিখে তারা আসলে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করবেন। আরও একটি অভিযোগ তারা আসলে করেছেন যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন শিক্ষকরা বিভিন্ন যানবাহনে আসেন সেক্ষেত্রে আসলে সড়কপথ অবরোধের একটি দাবি করছেন, এমনটি তারা বলেছেন। আমরা সবার সাথে কথা বলেছি, তারা বলেছেন যেহেতু অনশনের প্রায় 46 ঘন্টা পেরিয়ে গেছে, 47তম ঘন্টায় রয়েছে, একই সাথে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এখানে অবস্থান করছেন, তারা এখানে আসছেন এবং একই সাথে সারা বাংলাদেশে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেখানে আসলে শ্রেণী কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তাই তারা আসলে আরও জোরালো আন্দোলনের ঘোষণা দিচ্ছেন এবং একই সাথে আমরা দেখেছি যে এখানে আসলে বিভিন্ন প্লাকার্ডের মাধ্যমে এবং বিভিন্নভাবে কিন্তু তারা আসলে তাদের যে দাবিগুলো রয়েছে চূড়ান্তভাবে সেই দাবিগুলোর কথাই কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং আরেকটি বিষয় বলতে চাই, তারা আসলে যে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছিলেন সেই ভুখা মিছিলের মাধ্যমেই কিন্তু তারা আসলে শিক্ষা ভবন অভিমুখে যাবেন এবং চূড়ান্তভাবে আরও কঠোরতর আন্দোলনের মধ্যে তারা আসলে প্রবেশ করবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে পরবর্তীতে তারা আসলে কোন ধরনের পদক্ষেপে যাচ্ছেন সাক্ষাতে দেখলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। সানি, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সানি, বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে সবশেষ খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিক মিসবা লগ্ন। করেছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শাহজালালের কার্গো ভিলেজে শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই, চলছে ম্যানুয়ালি খালাস, স্বাভাবিক হচ্ছে ফ্লাইট শিডিউল। প্রায় 1 কোটি টাকার উপর হবে, খুব সম্ভবত সব নষ্ট হয়ে গেছে। আমাদের রাত্রে হোটেলে নিয়ে গেছিল, রাত্রে খাবার দাবার দেওয়া হয়েছে, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। ভিতরে গেলে তারপর আমরা বলতে পারবো কয়টায় আমাদের ফ্লাইট। বিধিমালা না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, ইসি আনোয়ারুল। কমিশনে চলছে অন্য ইশারায় বৈঠক শেষে হাসনাত। আন্দোলনের মুখে সর্বনিম্ন 2000 টাকা বাড়ল এমপিও শিক্ষকের বাড়ি ভাড়া, প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। কার্গুন মাশুল বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট ও সিএনএফ এজেন্টের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, স্থবির খালাস কার্যক্রম। এবং ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নো কিং স্লোগানে লাখো মার্কিনী র্যালি, বিক্ষোভ, দেশকে স্বৈরতন্ত্রের দিকে নেওয়ার অভিযোগ। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon।
এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।